তোমাদের শহরে তোমরাই থাকো, আমি এখন অনেক দূরে, তোমাদের থেকে অনেক দূর। শূন্য এক নিরবিচ্ছিন্ন জায়গায়, যেখানে নাই কোনো মানুষের কোলাহল, নাই সমুদ্রের মিথ্যে আশ্বাসে বোতল ভরা পানি, নাই গাছের মতো স্থির বড় বড় ভাস্কর্য, নাই তোমার আমার মতো কোনো সন্দেহের দীর্ঘশ্বাস। এতক্ষণ আমরা কবিতা শুনছিলাম শহর গ্রাম নিয়ে। আসলে প্রাচীনকাল থেকেই দুটো সভ্যতার দিকে মানুষের নজর এসেছে। একটা গ্রাম্য সভ্যতা আর একটা শহরিক সভ্যতা। গ্রাম্য সভ্যতা মানে আমরা যেখানে জীবিকা নির্বাহ হয় ভূমির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ হয়। আর আপনার শহরের সভ্যতায় আপনার কলকারখানা ভিত্তিক জীবন কাঠামো তৈরি হয়। সেখানে টাইম টু টাইম ডিউটি করতে হবে এবং যান্ত্রিক জীবনের মতো যান্ত্রিক পরিচালনার মাধ্যমে, যন্ত্রপাতি পরিচালনার মাধ্যমে জীবিকা অর্জন করা শহরের মানুষের জীবন পরিচালিত হয়। এই শহরের মানুষজন তাদের মনুষ্যত্ব সময়ের ভিতর হারিয়ে যায়, কারণ তাদের সকালে ঘুম থেকে উঠে কাজ করতে হবে, কাজ না করলে তারা খেতে পারবে না। তাদের অফিস করতে হবে রাত 8টা পর্যন্ত, 10টা পর্যন্ত, আবার কেউ কেউ ওভার টাইম ডিউটি করে। এরকম সারা রাত ডিউটির মাধ্যমে তাদের জীবন প্রবাহিত হয়। এমন ডিউটি আছে 7 দিন দিনে ডিউটি, 7 দিন রাতে ডিউটি। তাহলে একটা মানুষ টানা 7 দিন যখন জেগে থাকে, আবার টানা পরের 7 দিনই যা আবার ঘুম পারে, এরকম শরীরের অনিয়মিত অবস্থার জন্য আমাদের নাগরিকরা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। তাদের মানসিকভাবে যে বিকাশ ঘটাটা সেটা কখনোই ঘটতে পারতেছে না, কারণ তারা ক্রমেই দুর্বলতার দিকে ধাবিত হচ্ছে। তাদের শরীরে যে আসল অর্গানিক শক্তি তারা হারিয়ে ফেলতেছে। তারা ক্রমশ তাদের খাবারে প্রোটিনের পরিমাণ খুবই কম। তারা ভাজি পোড়া খেয়ে তাদের জীবন চলে যায়। তারা যেখানে তাদের মাংস বলতে ব্রয়লারের মাংসই বোঝায়, আর গরুর মাংস বা অন্য অন্য প্রোটিন জাতীয় মাংস তাদের কেনার সামর্থ্য থাকে না। সামর্থ্য হইলে পরেও প্রতিদিন খাওয়ার মতো এরকম বাংলাদেশে এখন পর্যন্ত 40-50 হাজার টাকা বেতন পাইলে পরেও ঢাকা শহরে তার প্রতিদিন মাংস খাওয়া সম্ভব না, কারণ এখানকার জীবনযাত্রার মান খুবই ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। জীবনযাত্রার মান পরিবর্তনের জন্য আমাদের সবার মন মানসিকতা উন্নত মানের প্রথমে তৈরি করতে হবে, যা কখনোই সম্ভব না, কারণ আমরা সময় পাচ্ছি না। কেউই সারাদিনের আহার সংগ্রহ করতেই তাদের সময় পার হয়ে যাচ্ছে। এখানে লক্ষণীয় বিষয় এই যে যারা গার্মেন্টসে কাজ করছে তাদের ছেলে মেয়েদের তারা সাধারণত সবাই সাধ্যমতো চেষ্টা করে তারা ভালোভাবে পড়াশোনা করানোর চেষ্টা করতেছে, যাতে তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত উত্তীর্ণ হতে পারে। সেই অবস্থায় বিবেচনা করলে দেখা যাবে নেক্সট জেনারেশনের যে মানুষগুলো তৈরি হচ্ছে তারা কেউই নিচের পদে চাকরি করার জন্য আগ্রহী থাকবে না। কিন্তু এদিকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। এখানে দেখা যাচ্ছে যে বিগত কয়েক শতক বছর ধরেই বাংলাদেশের যে বিভিন্ন জায়গা আছে যেগুলো অপ্রয়োজনীয় বা যেগুলো সরকারের খাটাতে হলে অনেক অর্থের প্রয়োজন হয়, যেমন যমুনা নদীর আশেপাশের এলাকা, তারপরে রূপপুর, এরকম সেন্ট মার্টিন, বা এখানে যদি কোনো প্রজেক্ট করতে হয় সেখানে কোটি কোটি টাকা দরকার। সেই ক্ষেত্রে তারা বিদেশের সাথে সন্ধির মাধ্যমে বড় বড় প্রজেক্ট হাতে নিচ্ছে। তার ভিতর চায়নাবাদ অন্যতম, যেটা সিরাজগঞ্জে অবস্থিত। আবার আমাদের দেশের অধিকাংশ প্রতিষ্ঠানই বিদেশিদের হাতে নিয়ন্ত্রিত, যেখানে দেখা যায় কর্মীরা বাঙালি এবং উপর পদের যত ছাড় থাকবে সবই বিদেশি থাকে।
এবং গার্মেন্টসেরও বার সব বিদেশি হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক পর্যায়ে আসবে যেখানে বাংলাদেশের চাকরি থাকবে কিন্তু সবাই কর্মীর চাকরির যোগ্যতাই থাকবে, কারো অফিসার হওয়ার যোগ্যতা থাকবে না, কারণ সেই শিক্ষা ব্যবস্থা আমাদের ভিতরে এখন ঢোকার সম্ভাবনা খুবই কম। ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা খুবই করুণ হতে চলছে, কেননা আমরা সার্বক্ষণিক পোশাকের উপর নির্ভরশীল একটা দেশ হয়ে তৈরি হচ্ছি, যেখানে ভবিষ্যতে যখন যুদ্ধ বা বিদ্রোহ সৃষ্টি হবে সেখানে আমাদের পোশাক শিল্প দিয়ে আমরা কোনোভাবেই আমরা নিজেদের প্রোটেক্ট করতে পারবো না। যেখানে খাদ্য থাকলে একটা দেশ নিজেদের অনেকভাবে অনেক দিন পর্যন্ত দমিয়ে রাখতে পারে এবং নিজেদের ভিতরে বন্টনের মাধ্যমে বহির্বিশ্ব থেকে আক্রমণ থেকে নিজেদের সেফ রাখতে পারে, কিন্তু এটা সম্ভব না, কারণ ক্রমে আমাদের ভূমি কমে আসতেছে। এই গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন মিল কারখানার মাধ্যমে আমাদের যে উর্বর ভূমি, যেখানে লাল মাটির ভূমিতে এত ফসল আর এত ধরনের ফলমূলের উৎপাদন হয় যা অস্বাভাবিক, সেই ক্ষেত্রে পাকিস্তানের লোক সবসময় আমাদের দেশের ভূমিকেই দাবি করছিল। তারা এই দেশের মানুষের মূল্যায়ন করেনি, তারা আমাদের দেশের ভূমিকে মূল্যায়ন করেছে বিধায় তারা আমাদের দেশকে দখল করতে চেয়েছে এবং সবাইকে মারারও তারা সিদ্ধান্ত নিয়েছিল, কারণ এই জমিতে অনেক ফসল উৎপন্ন হয় এবং প্রত্যেক বছর আমরা মৎস্য উৎপাদনে ব্যাপকভাবে পিছিয়ে যাচ্ছি, কারণ আমাদের নিজস্বভাবে যে মৎস্য উৎপাদন সেটা কমে যাচ্ছে, কিন্তু আমাদের যে চাহিদা সেটা দিন দিন বেড়ে যাচ্ছে, কারণ আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার প্রচুর হারে বৃদ্ধি আছে, যা বিগত কয়েক বছর লক্ষণীয়ভাবে সরকার প্রকাশ করেনি, তাই আমরা জানতে পারিনি। আজকের ভিডিও একটা পার্টে করলাম আপনাদের মনোযোগের আশায়। আপনারা যদি ভালো লাগে এ ধরনের ইনফরমেশন পাতে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে উৎসাহিত দিলে নেক্সট পর্ব বের করা হবে। আপনারা ভালো থাকবেন। আমার ঘর আমায় চাল দিয়ে মাটির ঘর বানিয়ে দে, আমার ঘর আমায় ফিরিয়ে দে। আজ তোর শহরে তুই থাক দালান কোঠার